শায়লা চলে গেল। আজলান বিছানায় বসে ডোডোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। মাছ কাটতে গিয়ে বুড়ো আঙ্গুলের প্যাট কাটা গিয়েছে তিথির। কাজ করতে যাবে অথচ তার ভুল হবে না, এটা অসম্ভব। গতকাল ফ্যান মুছতে গিয়ে চেয়ার থেকে পড়ে গেল। এমনিতেই সে শ্বশুর বাড়ি থেকে এসেছে মাথা ফেটে, বাথরুমে আছাড় খেয়ে। এখানে এসে একবার চেয়ার থেকে পড়ল, আবার আঙ্গুল কাটল। মালেকা বেগম অতিষ্ঠ হয়ে গেছেন। দুধের শিশুটাকে ফেলে এসেছে কত বড় পাষাণ মাসে। জামাই না হয় দুটো কথা শুনিয়েছে, তাতে এভাবে চলে আসতে হলো। ভালো করে বিয়ে দেওয়ার কত নিশ্চিন্তে ছিলেন তিনি, কিন্তু কয়েকদিন পর পর এক একটা ঝামেলা করে সে বাপের বাড়ি চলে আসে। কিসের এত আত্ম অহমিকা তার, কিসের এত দেমাগ, কি আছে তার বাপের? অমন বর ঘর পেয়েছে কপাল করে, সেসব আঁকড়ে ধরে সুন্দর করে সংসার করবে তা না। কিসের বলে ঘন ঘন বাপের বাড়িতে চলে আসে সে? বাপ একদিন কামাই 10 দিন বসে থাকে, দোকানে কেনা বেচা নেই। ছোট ভাইটা এখনো পড়াশোনা করছে, কে তার অসুখ বিসুখের চিকিৎসার খরচ দেবে? কেনই বা দেবে? যে অমন ছেলের ঘর করতে পারে না, তার হাতে চাঁদ এনে দিলেও সে তার মূল্য দিতে পারবে না। যতবার তিথি তার সামনে আসছে ততবারই তিনি বকাবকি করছেন। অন্যবার শ্বশুরবাড়ি থেকে আসার পর বাপের বাড়ির সাথে মিলে ওনাকে জব্দ করলেও এবার তিথির কোনো সাড়া শব্দ নেই। ছেলের জন্য কাঁদছে, কিন্তু ছেলের খোঁজ নিতে পারছে না। তাকে ফোনে ব্লক করে রেখেছে আজলান শেখ, এমনকি বাড়ির সব নাম্বার। সে জানিয়েছে এখানে না খেয়ে পড়ে থাকবে, তবুও শ্বশুরবাড়ি সে যাবে না। মায়ের মন, তাই মেয়ে না খেয়ে ঘরে শুয়ে থাকলে ওনার খারাপ লাগে। সংসার ভেঙেছে তাই দুঃখ হয়, বাচ্চা শোকে কাঁদছে তাই মায়া লাগে, নয়তো চুলের ঝুঁটি ধরে বের করে দিত ঘর থেকে। রাগে দুঃখে উনি কাঁদতে বসেন। কত খুশি হয়েছিলেন একটা নাতি হওয়ায়, ভেবেছিলেন এই বুঝি তার সব পাগলামি ছুটে যাবে। মেয়েরা মা হওয়ার পর অনেক বদলে যায়, সংযত হয়, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন এলো না। স্বামী সংসারের প্রতি খেয়ালই গেল না। এভাবে কি সংসার হয়? এই যে এখন কাঁদছে, খাচ্ছে না, কথা বলছে না, কাজ করতে গিয়ে হাত পা কাটছে, সবটাই বাচ্চার জন্য। নইলে স্বামী সংসারের জন্য তার অত মায়া নেই। বাচ্চাকে ফেলে এসেছে বলে এত কান্নাকাটি, নইলে আগের বারের মতো ওনার মুখে মুখে তর্ক করত আর বলতো, কেন যাব ওই বাড়িতে, কেন যাব ওই লোকের কাছে, আমি না গেলেই বাঁচি। ওনার বড্ড রাগ হয়। পেটে ধরেছেন তাই কঠোর হতে পারেন না, কিন্তু এভাবে যে সংসার হয় না তা উনি বুঝতে পারেন না। সংসার করতে অনেক ধৈর্য লাগে, অনেক সংযমী হতে হয়। স্বামী সংসারকে ভালোবাসতে হয়, আপন করতে হয়, যেটা ওনার মেয়ে করেনি। এখনো বাচ্চাটাকে পেয়ে গেলে সে স্বামী সংসারের দিকে ফিরেও তাকাবে না, অত বড় কলিজা তার আছে। বরঞ্চ ছেলেটা হওয়ার 1.5 বছরের মধ্যে কোনো অভিযোগ আসেনি কেন, এটা নিয়েই উনি ভাবছিলেন এতদিন। এত সহজে সে শোধরানোর নয়। বিয়ের আগেও পাড়া প্রতিবেশীরা কত কথা বলেছে, বিয়ে হবে না, সংসার করতে পারবে না, ভালো ছেলে জুটবে না, শ্বশুর বাড়িতে ভাত জুটবে না। চেয়ারম্যান বাড়ির এক ভাগ্নের সাথে সেইবার কত কথা রটে গেল, সেই ছেলে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। সেও কম না, বাপকে এসে আবদার করলো, আব্বা আমাকে বিয়ে দিয়ে দাও, তোমার ঘাড়ে বসে আর কতদিন খাবো, আমার পড়াশোনা ভালো লাগে না। ও বলেছে আমাদের বিয়ে হলে তোমার দোকানটা সরিয়ে দেবে, নতুন মাল তুলে দিবে, তুমি বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে, তারপর ধীরে ধীরে ওর টাকা ওকে শোধ করে দিবে। কিন্তু ওই ছেলেটা ওকে বিয়ের আশ্বাস দিয়ে শেষমেশ কোথায় যেন পালিয়ে গেল। সেই থেকে বিয়ে করবে না বলে তিথি জেদ ধরল। সবকটা বেডা মানুষ ভণ্ড বলে এমনভাবে বেঁকে বসলো মালেকা বেগম। কত কেঁদেছেন শুধু বিয়ে দিতে পারবেন না ভেবে। শেষমেশ ওনার ভাইজির বিয়েতে আফতাব শেখ
তিথিকে দেখে ওনার ছেলের জন্য পছন্দ করেন। পছন্দের প্রথম কারণ, তিথির কাছ থেকে উনি পানি চেয়েছিলেন, তিথি একেবারে শরবত এনে দিয়েছিল। দ্বিতীয় কারণ, হয়তো তিনি এমন মেয়ে খুঁজেছিলেন মনে মনে যেন লোকটা তার বহুদিনের পরিচিত। অমনভাবে ওনার সাথে গল্প স্বল্প জুড়ে দিয়েছিল তিথি। আল্লাহ মুখ তুলে চেয়েছেন, তাই আফতাব শেখ তিথিকে পুত্রবধূ করার সিদ্ধান্ত সেই বিয়ে বাড়িতেই পাকাপোক্ত করে নিয়েছিলেন। আজলান শেখও বিয়ে বাড়িতে এসেছিল, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। বরযাত্রীদের সাথে এসেছিল, খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছে। প্রথম কারণ, সময়টা বর্ষাকাল হওয়ায় গ্রামের বাড়ির মাটি কর্দমাক্ত ছিল, পা ফেলতেও তার অস্বস্তি। দ্বিতীয়ত, সেখান থেকে কিছুটা দূরে গরুর গোয়াল, দেখে ঘৃণা লাগছিল। তৃতীয়ত, খাবার পরিবেশনকারী গ্রাম্য ছেলেগুলো একে অপরকে বিশ্রী ভাষায় গালাগালি করছিল, যা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া করেনি। চতুর্থ কারণ, টেবিলের উপর যে সাদা কাপড়টা বিছানো হয়েছিল সেটাতে মাংসের ঝোলঝাল লেগেছিল, আশেপাশে মাছি উঠছিল দু একটা, আর গ্লাসগুলোতে চর্বির তেল। পঞ্চম কারণটি একটু ভিন্ন। বহু কষ্টে আত্মীয়তা রক্ষা করার পর যখন সে তাড়াহুড়ো করছিল কোনো মতে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তে আফতাব শেখ তাকে ডেকে একটা গোলাপি পোশাক পরা মেয়েকে দেখিয়ে বলল, ওকে দেখতে পারো, আধুনিকতার বাতাস গায়ে লাগেনি, তুমি যেমন চাইছো ঠিক তেমনটা, সহজ সরল, অত মারপ্যাচ নেই মনে। মনের কথা আমাকে খুলে বলে ফেললো। বুঝতে পেরেছো আজলান শেখ? মাটির দলা, তুমি যেমন আকার দেবে তেমনই হবে। রং নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা নেই, কারণ তুমি ফর্সা, সুন্দরী, আধুনিকদের পছন্দ করো না। এবার নিশ্চয়ই বলবে না একেও আমার পছন্দ না। দেখো, আমি ওকে তখন থেকে লক্ষ্য করছি। এখানে এত এত সুদর্শন কুদর্শন বরপক্ষের ছেলে পেলে এসেছে, ও একবারও ফিরে তাকালো না। আজলান শেখ দেখল মেয়েটা বরপক্ষের কাছ থেকে টাকা আদায় করার জন্য নাছোড়বান্দার মতো লেগে আছে। আঙ্গুল তুলে ঝাঁঝালো সুরে বলল, টাকা বাড়িয়ে না দিলে আজকে বউ পাবা না মনু। যাও, বসে বসে হাড্ডি চিবাও। আজলান বিরক্ত হয়ে সোজা বেরিয়ে এসেছিল। মেয়েটা শ্যামকালো হলেও চেহারা খারাপ না, কিন্তু খারাপ ছিল তার ড্রেস সেন্স আর সাজগোজ। ননসেন্স। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে ভয়ে বুক কাঁপছিল মালেকা বেগমের। যদি নামি দামি আসবাবপত্র আর বৈরাতি চেয়ে বসে, তাহলে তো হাতছাড়া হয়ে যাবে এমন পাত্র। অত টাকা তিনি কোথায় পাবেন? কিন্তু ভাগ্য সহায় হলো, বরপক্ষ কিছু চাইল না তেমন। মালেকা বেগমকে ওনার মা প্রায় সময় বলতেন, মেয়েদের সুন্দর হওয়ার চাইতে কপাল সুন্দর হওয়া বেশি দরকার। তিথিরও যেন তেমনটাই হলো। পাড়াপড়শিরা অবাক হয়ে গেল এমন সম্বন্ধ আশায়। হাটে বাজারে সবাই বরপক্ষের লোকের কান ভারী করার চেষ্টা করলো, কিন্তু ছেলে আইনের লোক হওয়ায় সেই চেষ্টায় কেউ তেমন সফল হতে পারেনি। অমন ভালো ছেলে যেমন পেশা তেমন দেখতে, বাড়ি ঘর ধন দৌলত, মেয়ের এত সুখের কপাল দেখে মালেকা বেগম আর মফিজ সাহেব কতবার যে খোদার দরবারে শুকরিয়া জানালেন তার হিসেব নেই। কিন্তু যার বিয়ে সে পুরোপুরি নির্বিকার, যেন সে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছে শ্বশুর বাড়ি। স্বামীর প্রতি তার মায়া নেই, মুগ্ধতা নেই, সংসারের প্রতি কোনো টান নেই, দায় নেই। যেন সংসারটা তার কাছে চড়ুই ভাতির মতো খেলা। স্বামী সংসারটা যেন তার নয়। একদিন তো বলেই বসলো, আম্মা, তোমাদের জামাই আরেকটা বিয়ে করতে চাইলে বলবো করোগে। ওটাকে তুমি কাজের জায়গায় রেখো, এইখানে না আনলেই হবে। আমি ভালো বউ না হতে পারি, কিন্তু ভালো সতীন হব। মালেকা বেগম কপাল চাপড়াতেই রেগে মেগে বলল, এই কথা কি এমনি এমনি বলছি আম্মা? আমার কোনো কাজ তার পছন্দ না, তাই বলছি। আমার রান্না পছন্দ না, কাপড় ধোয়া পছন্দ না, হাঁটা পছন্দ না, খাওয়া পছন্দ না, সাজা পছন্দ না, কথা বলা পছন্দ না। তাই তো বললাম একটা পছন্দের বউ থাকুক তার, তখন দেখবে আমার সাথে খ্যাক খ্যাক করা বন্ধ করে দিবে।
মালেকা বেগম ভীষণ ভয়ে ভয়ে ছিলেন। তাদের অগাধ টাকা পয়সা আছে, দিনে দিনে বউ দিয়ে ফেলার ক্ষমতা আছে। যদি ছেলেটাও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসে কিংবা আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আজকাল কত খবর কানে আসে এমন, বউকে না জানিয়ে বিয়ে করে নিচ্ছে, এমনকি ছেলে পেলে অবধি হয়ে যাচ্ছে। সেখানে তিথি নিজেই বিয়ে করতে বলছে। যদি ওর কথা শুনে ওই চিন্তা মাথায় নেয়, অন্যত্র সংসার পাতে তখন কি হবে? বুদ্ধিশুদ্ধিওয়ালা চালাক চতুর সতীনের সাথে জামাই ভাগ করে নেওয়া কি চারটেখানি কথা? কিন্তু মেয়েটাকে সেটা কে বোঝাবে? কে বোঝাবে? পুরুষ মানুষের সামনে যা তা বলা যায় না, ওদের এত হেয়ালি সহ্য করার ক্ষমতা থাকে না। নেহাতি ছেলেটা ওর কোনো কথা পাত্তা দেয় না, নইলে কবেই সংসারটা ভেঙে যেত, কবেই তার গায়ে ডিভোর্সের তকমা লেগে যেত। কিন্তু তার মধ্যে সুখবরটা কানে এলো। উনি মনে প্রাণে চাইছিলেন কোলে একটা বাচ্চা কাচ্চা আসুক, তাহলে সংসারে মন বসবে, জামাইয়ের প্রতি মন ঘামবে। কিন্তু হলো কই? এবার চিরতরে বাড়ি চলে এলো, তাও বাচ্চাটাকে রেখে। পাশের বাড়ির হাসিবের জন্য বউ এনেছে, বছরখানিক হয়েছে। সে তিথিকে দেখতে এসেছিল কয়েকবার, আজও এলো দই চিড়া নিয়ে। তিথি কিচ্ছু খাচ্ছে না শুনে সে এনেছে তিথিকে খাওয়াতে। তিথির জন্য ভীষণ খারাপ লাগছে তার। হাত কেটেছে, পায়ের আঙ্গুল ফুলে ডবডবে হয়ে আছে, তার উপর মাথার ক্ষত শুকানোর ওষুধ ফুরিয়ে গেছে, ক্ষতটা এখনো সেরে ওঠেনি। তার উপর চাচি যা ইচ্ছে তাই বলে বকছে। তিথির ঘরে তিথিকে দেখতে না পেয়ে সে পাকঘরে গেল। তিথির আঙ্গুলের কাপড় জড়িয়ে দিতে দিতে মালেকা বেগম চেঁচাচ্ছেন, বাচ্চাটার হাই লাগছে তোর ওপরে, মা হয়ে কেমনে তারে ফেলে আসস তুই? কত বড় পাষাণ তুই! দেখ, সেজন্য তোর হাত কাটছে, মাথা কাটছে, আর পায়ের আঙুলও ফুলেছে। বাচ্চাটার হাই লেগে মরবি তুই। ওরকম দুধের শিশু রেখে কোন মা একা একা বাপের বাড়ি চলে আসে? তিথি আঙ্গুলে পেঁচানো কাপড়টার দিকে এক নজরে চেয়ে রইল। মালেকা বেগম বললেন, বাচ্চাটারে দুনিয়াতে না আনার জন্য কত কিছু করলি তুই। তোর মতো বেআক্কেলের পেটে অমন সোনার চাঁদ ধরেছে, এটাই বেশি। তুই কোন আক্কেলে তারে ফেলে আইলি? অন্য সময় একা একা লাফাইতে লাফাইতে চলে আসতি, তখন কিছু বলিনি। এখন কোন সাহসে এলি? তিথি জবাব না দিয়ে পিড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। কোনো জবাব না পেয়ে মালেকা বেগম আরও ফুঁসে উঠে বললেন, কুত্তার পেটে ঘি সয় না, তোর পেটেও অমন সোনার চাঁদ ধরেছে, সেটা তোর সয় না। বাচ্চাটার জন্য তোর একটুও মায়া হইতেছে না, কারণ তুই মা নামে কলঙ্ক। তিথি ঘরে এসে দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই রুনা আটকে ফেলল। বলল, এগুলো নাও আপা, তোমার জন্য আনছি, খালি পেটে থাকা ভালো না। তিথি হাত বাড়িয়ে নিল, বলল, খিদে লাগলে খাবো ভাবি। রুনা বলল, তোমার বরের কাছে আমার মোবাইল থেকে ফোন দেওয়া যাবে, আমার নাম্বার চেনে না, তাই ব্লক করবে না, দিবা? তিথি কিছু সময় ভেবে বলল, দাও। রুনা তার ফোনটা বাড়িয়ে দিল। তিথি আজলানের নাম্বার তুলে ফোন দিল। যখন রিং পড়ছিল তখন বুকটা ধরফড় করছিল তিথির। মনে হচ্ছিল এক্ষুনি ডোডোর গলা শুনতে পাবে। তৃষ্ণার্ত বুকটা আরও তৃষ্ণাতুর হয়ে উঠল যেন। 1 2 3 4 5 6 এভাবে 7 বার ফোন দেওয়ার পরেও আজলান ফোন তুলল না। তিথি ফোনটা রুনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রিসিভ করছে না। রুনা বলল, এখন কি করবে আপা? তিথি বলল, দেখি কি হয়। চিরা দইটুকু খেয়ে নাও আপা, ভালো লাগবে। না খেয়ে থাকো না, ডাক্তারের কাছে যাবে না? তিথি বলল, যাব, আগে ডোডোর কোনো খবর পাই কিনা দেখি। তিথি বলল, আচ্ছা, ফোন দিলে আমাকে ডেকো। রুনা মাথা নেড়ে বলল, আচ্ছা। রুনা চলে যেতেই তিথি তার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখার সময় ডোডো দুটো ছোট ছোট শার্ট প্যান্ট পেল। আরামদায়ক বলে ডোডোকে অনেকবার পরানো হয়েছে সেগুলো। আসার সময় তার সাথে নিয়ে আসবে বলে সুটকেসে ভরে নিয়েছিল। কাপড়গুলো হাতে নিতে জনসন বেবি পাউডারের খুশবুতে তার মনটা যেন ভরে গেল। নাকের কাছে নিয়ে শুকতেই মনে হলো, এই তো
ডোডোর গায়ের খুশবুটা। নাক চোখ চেপে খুশবুটা শুকতে শুকতে ঝরঝরে কেঁদে ফেলল তিথি। রাত 10টা কি 10:30। তিথির চোখ লেগে এসেছিল একপাশে কাত হয়ে পড়ায়। ধরফরিয়ে সোজা হয়ে বসতে গিয়ে পিঠে ভারী ব্যথা অনুভব হলো। তারপরও সে চিৎকারটা অনুসরণ করে ঘর থেকে বের হলো। মালিকা বেগম তেড়ে এসে চুলের ঝুঁটি ধরে ঠেলে দিয়ে বললেন, ওই বউটার ঘরেও আগুন লাগাই দিছস তুই? যা দেখ ওরে কেমন করে মারতেছে হাসিব। তিথি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে উঠানে নামলো। হাসিব তার বউকে মেরেই চলছে। তিথিকে দেখা মাত্র রুনা ছুটে এসে বলল, আপা, ওকে একটু বলো ওটা তোমার বর ছিল। আমি কোনো পরপুরুষের সাথে কথা বলছিলাম না। তোমার বর ফোন দিচ্ছিল কিছুক্ষণ আগে। তোমার হাসিব ভাই রিসিভ করে পুরুষ কণ্ঠ শোনায় আমাকে মারতেছে সন্দেহ করে। তিথি হাঁ করে চেয়ে আছে তার দিকে। ঠোঁট আর চোখের কোণায় রক্ত জমাট বেঁধে গেছে। হাসিবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো সে, বলল, তোমার মাথা কি গেছে? নতুন বউকে সবার সামনে মারতেছ? হাসি বেরিয়ে এসে বলল, জানে মারে ফেলবো ওকে। তিথি বলল, ওটা তোমার দুলাভাই ছিল। আমি ভাবির ফোন থেকে কল দিছিলাম। না জেনে শুনে ভাবি কেমন করে মারলে কেন? হাসিবের মা তেড়ে এসে বলল, জামাইয়ের ঘর ছেড়ে এসেছিস 2 দিন হয়নি, এখন আমার ছেলের ঘর ভাঙতে নামছস? তুই অলক্ষী কোথাকার? তোর ফোন থেকে তোর বরকে ফোন দিছস কোন সাহসে? বেশরম মাইয়া। তিথি বলল, ফালতু কথা বলবে না চাচি। হাসিব ভাই ভাবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাও। হাসিবের চোখে অপরাধবোধ দেখা দিলেও সে খ্যাপাটে চোখে চেয়েই রইল। রুনা কাঁদতে কাঁদতে বলল, সত্যিটা এবার মানছো তো? আমার কথাটা পুরোটা না শুনে আমার গায়ে হাত তুলছো। হাসিবের মা বলল, আর কাইন্দ না, ও ভুল বুঝে মারছে। কার মাথা গরম হইব না বউয়ের ফোনে পরপুরুষ ফোন করলে? তিথি বলল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও চাচি। রুনা বলল, এত রাতে কিসের ডাক্তার? লাগবে না আমার ডাক্তার। কেঁদে কেঁদে ঘরে চলে গেল সে। তিথি হাসিবের উদ্দেশ্যে বলল, গায়ে হাত তোলা খুব বাহাদুরি না? একবার ভাবো কার গায়ে হাত তুলছো। হাসিব চলে গেল গটগট পায়ে হেঁটে। তিথি তার ঘরে চলে এলো। মালিকা বেগম বললেন, ওদের সংসারেও আগুন লাগিয়ে দিয়েছিস না হতচ্ছাড়ি? যেদিকে যাবি সেদিকেই আগুন লাগাবি তুই? বউটার কাছ থেকে কিছু শিখ। তোরে জামাই কোনো দিন মারে নাই, তারপরও তুই ঢং ঢং করে চলে আসছিস এইখানে। মারলে তখন কি করতি? মফিজ সাহেব চুপ করে আছেন। অন্য সময় মেয়ের পক্ষে কথা বললেও এবার তিনি মেয়ের সিদ্ধান্তে বেশ ক্ষেপেছেন। অন্তত বাচ্চাটার কথা ভেবে ওর থেকে যাওয়া উচিত ছিল। তিথি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওলনার আঁচল দিয়ে চোখ ঢাকলো। মালিকা বেগম চেঁচিয়ে বললেন, যেভাবে পারিস সেভাবে বাচ্চাটার কাছে যা, নইলে নিয়ে আয়, নইলে তোর খাওয়া বন্ধ এই বাড়িতে। অনেক সহ্য করছি তোর নকরামি। বাইরে বৃষ্টি পড়ছে। সবুজে ঘেরা বাংলোটার চারপাশে বড় বড় অশ্বত্থ গাছ, মুচকুন্দ চাপা ফুলের গাছ, দূরে কয়েকটা বেলি ফুলের গাছও আছে। এই গন্ধটা আজলান ঠিকঠাক সহ্য করতে পারে না। অপরদিকে বেলি ফুল তিথির ভীষণ প্রিয়। বেলি ফুলের তেল হোক, সাবান কিংবা পারফিউম, এক কথায় তিথি বেলি পাগল। বিয়ের পরপর তাকে সবসময় বেলি ফুল আনার কথা বলতো, কিন্তু আজলান কখনো আনেনি। ওই গন্ধটা এতটা অসহনীয় লাগে তার, এক কথায় বমি চলে আসে। সে নিতে পারে না গন্ধটা। এখনো হিমেল বাতাসের সাথে বেলির গন্ধ ভেসে আসছে। কি অসহ্য গন্ধ! ডোডো বাইরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে যখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন ঘুম থেকে উঠে তাকে এমনভাবে জাপটে ধরে ফেলল যেন বাবা আজ কোথাও গেলেই সে তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। আজলান তাই কাজে যায়নি। বৃষ্টি দেখে যদিও বাইরে যাওয়ার ইচ্ছে মরে গিয়েছিল, তার উপর ডোডোর এমন কান্না দেখে সে যাবে না বলে সিদ্ধান্ত পাকাপোক্ত করেছিল। শায়লা ডোডোর জন্য সাবুদানার পরিচ বানিয়েছে। আজলান চামচে করে ডোডোকে একটু একটু করে খাওয়াচ্ছে।
আর জানালা দিয়ে পাখি দেখাচ্ছে। বৃষ্টি ভেজা একটা কাক বসে আছে নারিকেল গাছের ডালে। সেটি গা ঝাড়ছে দেখে ডোডো হাসছে। আজলান তার গালে মুখ ঘষে আদর করে বলল,